Hello my dear students, welcome to my YouTube channel English Dimension. তোমাদের সাথে আজকে ভীষণ ভাইটাল একটা উইলিয়াম শেক্সপিয়ারিয়ান ড্রামাটিক সেগমেন্ট আমি আলোচনা করতে চলেছি। ড্রামাটার নাম হলো জুলিয়াস সিজার। আজ আমরা আলোচনাটা শুরু করব অ্যাক্ট 3 সিন নাম্বার 1 দিয়ে। তোমরা যারা আইসিএসসি বোর্ড ফাইনাল দেবে নেক্সট ইয়ার তাদের ক্লাস 10 এর যে সিলেবাস সেটা অ্যাক্ট 3 সিন 1 থেকেই চালু হয়েছে। তো আমি সেখান থেকে এক্সপ্লেনেশন আজকে আমি চালু করছি। প্রাইমারিলি তোমাদের একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হলো উইলিয়াম শেক্সপিয়ার ওয়ার্ল্ড ফেমাস ড্রামাটিস্ট, তোমরা সবাই জানো। এই ট্র্যাজেডিটা বেটার সে পলিটিক্যাল ট্র্যাজেডি, এটা উনি লিখেছিলেন 1599 থেকে 1600 এডি এর ভেতরে। The tragedy in 5 acts, actually এটা একটা পলিটিক্যাল ট্র্যাজেডি যার 5খানা অ্যাক্টস আছে, অনেকগুলো সিনস রয়েছে অবভিয়াসলি। ফার্স্ট পাবলিশড ইন দ্য ফার্স্ট ফোলিও অফ 1623 এডি। তো এই জিনিসটা প্রাইমারিলি একটু জেনে রাখা দরকার। এবার তোমরা দেখো, আমি প্রথমে সামারি দেন অ্যানালিসিস এইভাবে একটা ব্লক করে দুটো সাজিয়েছি যাতে তোমাদের বুঝতে বিষয়টা খুব সুবিধে হয়। ওকে, চলো তাহলে প্রথমে আমরা সামারিটা একটু আলোচনা করি, দেন উই শ্যাল মুভ ইনটু দি অ্যানালিসিস পার্ট। ওকে, উইথ এ ফ্লারিশ অফ ট্রাম্পেটস, Caesar, Antony, Mark Antony obviously, the conspirators, the soothsayer, senators and petitioners entered the street to Capitol. বিষয়টা হলো যে এই যে সিনটা অ্যাক্ট 3 সিন 1, এই সিনটা কিন্তু অ্যাকচুয়ালি যেখানে টেক প্লেস করছে সেটা হচ্ছে একটা রয়্যাল স্ট্রিট। যে স্ট্রিটটা ইজ লিডিং টু দ্য ক্যাপিটল, আই মিন দ্য সেনেট হাউস। ওকে, আজকে 15th of March, আর সালটা বলে রাখি 44 BCE। অ্যাকচুয়ালি যখন সিজার যে ডেটে করোনেশন হওয়ার কথা ছিল, যেটাকে আমরা রাজ্যাভিষেক বলি, কিং হওয়া, এবং তার আগে যে রিলিজিয়াস রিচুয়ালস গুলো হওয়ার কথা, সেটা 15th of March সেনেট হাউসে হওয়ার কথা ছিল। তো সেই পারপাসে তোমার সিজার, মার্ক অ্যান্টনি, কনস্পাইরেটর্স মানে যারা কুচক্রী বলি আমরা, কুচক্রান্ত করেছিলেন সিজারের এগেনস্টে, তারা সকলে সুথসেয়ার মানে যাকে ফরচুন টেলার বলে, ভবিষ্যৎ বক্তা যে ভবিষ্যৎবাণী করে থাকেন আর কি, আর সেনেটার্স কথার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে পার্লিয়ামেন্টারিয়ানস, যারা পার্লামেন্টের মেম্বার্স। ওকে, অ্যান্ড পিটিশনার্স মানে কি, একটা রিচুয়াল আছে। রিচুয়ালটা এরকম, যেখানে মোনার্কিজম চালু রয়েছে, যেখানে কিং অল ইন অল, অ্যাকচুয়ালি এটাকে ডেমোক্রেসি বলেন, এগুলোকে বলে অটোক্রাসি, অটোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, তার যে সুপ্রিমো, তার যে হেড অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ, তিনি হচ্ছেন কিং, মোনার্ক। তো ওনাকে যখন করোনেট করা হয় তার আগে একটা পিটিশন দাখিল করতে হয়, পুট আপ করতে হয়। পিটিশনটা রিলেট করে দ্য সিভিক ওয়েলফেয়ার অফ দ্য স্টেট ফর হুইচ দ্য মোনার্ক উইল রিপ্রেজেন্ট অ্যান্ড রুল। তো যারা সে পিটিশন গুলো দাখিল করবে, পুট আপ করবে, তাদেরকে বলছে পিটিশনার্স। ওরা একসাথে মুভ করছে কোথায়? টু দ্য সেনেট হাউস, ক্যাপিটল। তো দে আর অন দ্য ওয়ে টু দ্য ক্যাপিটল, তারা রয়েছে রয়্যাল স্ট্রিটে অ্যাট প্রেজেন্ট। Caesar observes that the edicts of March are come. তোমাদের এই বিষয়টা একটু ফোকাস করা দরকার। হোয়াট ইজ edicts of March? edicts of March দেখো, অ্যাকর্ডিং টু গ্রেগোরিয়ান ক্যালেন্ডার 15th of March কে আমরা বলি edicts of March। এবার অনেকে রয়েছে, অনেক স্টুডেন্ট রয়েছে যেগুলো গুলিয়ে ফেলে। ওরা বলে, অনেকে আমি শুনেছি, যে edicts of March নাকি ফিস্ট অফ লুপারকাল হয়েছিল। আসলে এটা একটা মিসকনসেপশন। ফিস্ট অফ লুপারকাল হয়েছিল এক্স্যাক্টলি 1 মাস আগে, যেটাকে আমরা বলছি 15th of February। ফিস্ট অফ লুপারকাল আমাদের দেশে যেমন নবান্ন হয়, মানে নতুন ধান উঠলে, ফসল কাটলে যে উৎসবটা হয়, পিঠে পায়েসের উৎসব হয়, সেটাকে আমরা বলি নবান্ন। আর রোমানরা বলে লুপারকাল ফেস্টিভ্যাল, লুপারকালিয়া।
বলে একজন গডেস রয়েছেন, যে ফার্টিলিটি, ওয়েলথ, ফিউচারিটি, হিউম্যান হেলথ এই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে, তাকে বলে লুপারকালিয়া। ওকে, তো 15th ফেব্রুয়ারি হচ্ছে ফিস্ট অফ লুপারকাল, আর ঠিক এক মাস পরে 15th মার্চ, যাকে আমরা বলি ইদেস অফ মার্চ। ইদেস কথাটা হচ্ছে ইদাস বলে একটা রোমান ওয়ার্ড থেকে, IDUS। ইদেস কথার মানে হচ্ছে মিড পয়েন্ট অফ এ মান্থ, কোন একটা মাসের মধ্যবর্তী সময়, দ্যাট ইজ কল্ড 15th। তো 15th মার্চকে এই কারণে আমরা বলি ইদেস অফ মার্চ। অ্যাকচুয়ালি এটা রোমান ক্যালেন্ডারে একটা ব্ল্যাক ডে হিসেবে কিন্তু রেড লেটার্ড চিহ্নিত আছে, বিকজ সেই ডেটে সিজার ওয়াজ ব্রুটালি মার্ডার্ড। সিজার মার্ডার্ড হয়েছিলেন এই ডেটটাতে। ওকে, তো এখানে কি বলা হচ্ছে দেখো, সিজার অবজার্ভস দ্যাট দ্য ইদেস অফ মার্চ আর কাম। সিজারের মনে কিন্তু ভীষণ আনন্দ, কারণ তার করোনেশন হতে চলেছে। আর তোমরা তো বুঝতেই পারছো, কিং কে না হতে চায়, কিন্তু সবাই হতে চায়, তুমি আমি আমরা সবাই কিং হতে চাই, কিন্তু ফরচুনেট তারাই যারা কিংশিপ পায় বা সে পোস্টটা তাদের অফার করা হয়, ইজ ইট? যাই হোক, এখন বিষয়টা হচ্ছে, তো ইদেস অফ মার্চ চলে এসছে, সিজারের মনে ভীষণ আনন্দ, 15th মার্চ তার করোনেশনের ডেট, ভালো কথা। কিন্তু and the soothsayer replies that nevertheless they are not yet gone. Soothsayer through a petition, through a letter, সিজারকে একটা কথা বলেছিলেন, not to attend the coronation program in the Senate House. কেন বলেছিলেন? Because 15th of March was the last date mentioned in the life of Caesar. ওকে, তো সিজারের লাইফে 15th মার্চ ক্রস করবে না, সেরকমটা সুথসেয়ার কিন্তু ইন্ডিকেট করেছিলেন থ্রু আ পিটিশন, থ্রু আ লেটার। তো যেখানে সিজার বলছেন যে ইদেস অফ মার্চ চলে এসেছে, যেখানে আমার আনন্দ করার কথা, সেলিব্রেশন হওয়া উচিত, কারণ আই এম গোয়িং টু বি করোনেটেড, কিন্তু সেখানে সুথসেয়ার কি বলছেন যে স্যার আপনি কিন্তু একটা কথা বলছেন, মেনশন করছেন যে ইদেস অফ মার্চ চলে এসছে, ভালো কথা, কিন্তু ইদেস অফ মার্চ কিন্তু চলে যায়নি। ওকে, তো এখন বিপদ যে কেটে গিয়েছে তেমনটা কিন্তু নয়, বিপদের দিন এখনো বাকি। এখন তো সবে সকাল, মেবি 10টা, 10:30, 11টা, মেবি, কোনো টাইম মেনশন নেই এখানে। ওরা চলেছে টু দ্য সেনেট হাউস, কিন্তু বলছে সবে তো দিন শুরু, এখন তো ইদেস অফ মার্চ চলে যায়নি। এখন দ্যাট মিনস the danger is lurking, the danger is awaiting for Caesar, is it? যাই হোক, Artemidorus urges Caesar to read his letter first. Artemidorus বলে একজন কনস্পাইরেটর ছিলেন, সে কনস্পাইরেটর কুচক্রী একটা লেটার, একটা পিটিশন, একটা আবেদন সিজারের হাতে দিয়েছিলেন। তার পিছনে একটা পারপাস ছিল। পারপাসটা কি? But Caesar says that a shoot concerning himself should be read last. দেখো, শুট, SUIT, শুট, শুট কথার মানে পোশাক, ব্লেজার, টাই, শুট, কোট, প্যান্ট ইত্যাদি। কিন্তু এখানে শুট কথার মানে কি বলতো? এখানে শুট কথা মানে পিটিশন, আবেদন। তো সিজার আর্টেমিডোরাসকে বলছে, দেখো তুমি আমার ফ্রেন্ড সার্কেলে পড়ো, ওকে, অতএব তোমার যে পিটিশন তুমি করেছো, আমি তোমার এক ভাই আছে, তার নাম হচ্ছে পাবলিয়াস, তো পাবলিয়াসকে আমি ব্যানিশ করেছি বিকজ অফ সার্টেন civic issues, because of certain national crimes. তো তাকে আমি রেস্টোর করব, তাকে আবার ফিরিয়ে আনবো, সেটার জন্য তুমি আমাকে আবেদন করেছো ফর এ ভেরি পার্সোনাল কজ। তো এই পার্সোনাল পিটিশনটা আমি একদম এন্ডে পড়তে চাই। আমার সবার আগে কি পড়া উচিত? দ্য পিটিশন রিলেটেড টু দ্য সিভিক ইস্যুস অফ রোম। এটা সবার আগে প্রয়োজন, যেখানে একটা ন্যাশনাল সিকিউরিটি ম্যাটার করে, সেটা আমার অ্যাজ এ কিং বা উড বি কিং, আমার সেটা আগে
ধর্তব্যে রাখা উচিত। যাই হোক, should be read. Cassius urges Caesar to enter the Capitol rather than receiving petition in the street. Cassius একজন ভীষণ ইয়ং, বিচক্ষণ কনস্পাইরেটর, এবং অবভিয়াসলি সে ব্রুটাসের খুবই ক্লোজ আর সিজারের ফ্রেন্ড সার্কেলে সে পড়ে। ক্যাসিয়াস তখন আর্টেমিডোরাসকে এটা বোঝানোর চেষ্টা করছে যে তুমি এই সমস্ত আবেদন নিবেদন, পিটিশনিংস অন দ্য ওয়ে করো না, বিকজ উই আর গেটিং লেট ফর আওয়ার স্পেশাল কজ। আমাদের স্পেশাল কজটা কি আমি একটু পরে বলছি। ওকে, যাই হোক, সিজারকেও সে বলছে যে অন দ্য ওয়ে আপনার দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই, বা আপনার প্রয়োজন নেই না বলে বেটার সে তোমার প্রয়োজন নেই, যেহেতু সে ফ্রেন্ড সার্কেলে পড়ে আর প্রায় ইকুয়াল এজের তারা। Populus wishes Cassius well in his enterprise, prompting fears that the conspirators have been found out. Populus বলে এক বিশিষ্ট ইয়ং পার্সন, এবং সে অবশ্যই একজন কনস্পাইরেটর। সে পপুলাস কিন্তু একটা জিনিস ভয় পাচ্ছে। ভয়টা কি? যে যদি তাদের সিক্রেসি, যে সিজারকে মার্ডার করার যে প্ল্যান প্রোগ্রাম, সেটা যদি কোনোভাবে ফাঁস হয়ে যায়, ফাউন্ড আউট হয়ে যায়, তাহলে কিন্তু তাদের শুধুমাত্র যে পারপাস ফুলফিল হবে না সেটাই নয়, তাদের প্রাণও যেতে পারে। কেন প্রাণ যেতে পারে? টু মার্ডার সিজার এর মানে টু মার্ডার এ মোনার্ক, এটা একটা ট্রিজনরি হবে, যেটাকে আমরা বলি রাজদ্রোহ, রাজার এগেনস্টে বিদ্রোহ। ব্রুটাস আর্জেস ক্যাসিয়াস টু স্টে কাম। ব্রুটাস ক্যাসিয়াসকে বলছে, দেখো ব্রুটাস বয়সে অনেকটাই সিনিয়র এবং অনেক বেশি অভিজ্ঞ, যাকে আমরা ভেটারেন বলতে পারি। তো সে ক্যাসিয়াসকে বোঝাচ্ছে, দেখো ক্যাসিয়াস, তুমি যেভাবে এক্সাইটেড হচ্ছ, হ্যাঁ, যেভাবে তুমি আর্টেমিডোরাসের সাথে কথা বলছো অথবা সিজারকে বলছো এখানে ওয়েট না করতে, আমাদের দেরি হয়ে যাচ্ছে ইত্যাদি বিষয়, সিজার কিন্তু সন্দেহ করতে পারে, বা মার্ক অ্যান্টনি কিন্তু আমাদের সন্দেহ করতে পারে যে হয়তো আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম রয়েছে, তার জন্য আমরা এত তাড়া দিচ্ছি সিজারকে, তাড়াহুড়ো করছি। ওই জন্য সে ক্যাসিয়াসকে বলছে যে দেখো ক্যাসিয়াস, বি ন্যাচারাল। ওকে, অর্থাৎ তুমি যদি খুব এক্সাইটেড হও, তুমি যদি খুব দিগ্ভ্রান্ত টাইপের হয়ে পড়ো, তাহলে কিন্তু যে কোনো মানুষ তোমাদেরকে সন্দেহ করবে, আর তুমি যদি ফেসে যাও অন দ্য ওয়ে আমরাও ফেসে যাব। ওকে, তো সেটাই বলা হচ্ছে এখানে। Trebonius pulls Antony out of the way and Decius and Cimber press close to Caesar. এখানে বলা হচ্ছে ট্রেবোনিয়াস সে মার্ক অ্যান্টনিকে পুলস অ্যান্টনি আউট অফ দ্য ওয়ে, মার্ক অ্যান্টনিকে সে সরিয়ে দিচ্ছে পাশ থেকে। কেন সরাচ্ছে? মার্ক অ্যান্টনি সিজারের খুবই ক্লোজ ফ্রেন্ড, ভেরি ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড। তো মার্ক অ্যান্টনি সিজারকে ট্রাস্ট করে 100%। সিজার অবশ্যই সবাইকেই ভালোবাসে অ্যাজ এ ফ্রেন্ড, যেমন ক্যাসিয়াসকে ভালোবাসে, ব্রুটাসকে বাসে, মার্ক অ্যান্টনিকেও বাসে। কিন্তু মার্ক অ্যান্টনি সিজারের প্রতি ব্লাইন্ড। এবার যদি কোনোভাবে পাবলিয়াস আছে, তারপর পাবলিয়াস অবশ্য ব্যানিস্ট, আর্টেমিডোরাস রয়েছে, ক্যাসিয়াস রয়েছে, ব্রুটাস রয়েছে, এদের কারো আলোচনা যদি মার্ক অ্যান্টনি কোনোভাবে শুনে ফেলে, তাহলে কিন্তু মার্ক অ্যান্টনি অ্যালার্ট হয়ে যাবে এবং সে সিজারের কানে বিষয়টাকে দিয়ে দেবে, আর সিজার কিন্তু সেনেট হাউসে আর যাবে না। তাই জন্য পপুলাস কি করছে, সিজারকে দূরে মার্ক অ্যান্টনিকে দূরে সরিয়ে দিচ্ছে, যাতে কোনোভাবে এই প্ল্যান অফ সিক্রেসি তার কানে না পৌঁছয়। ওকে, Cinna tells Casca to prepare to strike first. Cinna কাসকাকে বলছে যে দেখো, the time of striking has arrived finally. আমাদের হত্যা করার যে সময় সেটা ঘনিয়ে এসেছে, অতএব বি প্রিপেয়ার্ড, প্রিপারেশন নাও, নচেত আমাদের
মুভ করতে হয়তো অসুবিধে হতে পারে। Caesar asks what business he and the Senate must address. Caesar দেখো, সে একজন রোমান জেনারেল থেকে কিংশিপ পেতে চলেছিল। কিং হওয়ার তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তার ছিল না, অতএব কিং হয়ে সে কিভাবে অ্যাড্রেস করবে পাবলিকলি, সে জানতে চাইছে যে তার রোলটা কি হবে আফটার বিং করোনেশন। I mean, after being coronated, বেসিক্যালি তার রোলটা কি হবে সেটা সিজার কিন্তু জানতে চাইছে। কার থেকে জানতে চাইছে? ওখানে যারা উপস্থিত রয়েছে, যেমন ব্রুটাস রয়েছে, ক্যাসিয়াস রয়েছে, কাসকা রয়েছে, এদের কাছ থেকে। শিম্বার kneels, Metellus Shimber, তোমরা জানো, kneels before Caesar to present the case of his banished brother. Metellus Shimber, তার যে ভাই, তার নাম হচ্ছে পাবলিয়াস শিম্বার, তাকে সিজার প্রিভিয়াসলি ব্যানিশ করে দিয়েছিলেন ফ্রম রোম, রোমান এম্পায়ার। তো ব্যানিশমেন্টটাকে আপলিফট করা, এই জন্য কিন্তু তাকে রিকোয়েস্ট করছেন দাদা, সিজারকে রিকোয়েস্ট করছেন দাদা, তার নাম হচ্ছে মেটেলাস শিম্বার। সে রিকোয়েস্ট করছে যে তার যে ব্যানিশ ব্রাদার আছে পাবলিয়াস শিম্বার, তাকে যাতে ব্যাক করানো হয় রোমে। Caesar tells him that base spaniel fawning will do nothing to change his mind about the situation. দেখো, এখানে একটা কোট, আমি কোটের মধ্যে রেখেছি বিষয়টা, বেস স্প্যানিয়েল ফনিং। মিনিংটা কিন্তু অনেকটা বেশি স্ল্যাং টাইপ। বেস কথার মানে কি জানো? বেস কথা মানে মিন, যারা মেন্টালি মিন মাইন্ডেড তাকে বলে বেস। তারপরে বলেছে স্প্যানিয়েল, তোমরা নিশ্চয় স্প্যানিয়েল একটা ডগ ব্রিডের নাম শুনেছ, স্প্যানিয়েল ডগ। ফন কথার মানে কি? হরিণের বাচ্চা, ছোট ছোট হরিণকে বলে ফন। তার এখানে বলেছে স্প্যানিয়েল ফনিং, অর্থাৎ বলতে চেয়েছে এই যে চাটুকার, ফ্ল্যাটারি, লাইক এ ডগ, ডগিশ বিহেভিয়ার, অর্থাৎ যেটাকে আমরা এক কথায় বলতে পারি যে তুমি তোমার উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যে কোনো লেভেলে যেতে পারো, যতটা নিচে পারো তুমি নামতে পারো, সেই বিষয়গুলো কিন্তু আমার অলরেডি জানা রয়েছে। অ্যান্ড আই এম গোয়িং টু বি দ্য রোমান কিং। তুমি এই যে আমাকে ফ্ল্যাটারি দেখাচ্ছ, বারবার রিকোয়েস্ট করছো, আমার কাছাকাছি থাকার চেষ্টা করছো, তুমি কোনোভাবে কিন্তু আমার সাইকোলজিকে চেঞ্জ করতে পারবে না। আমি তোমার যে ভাই পাবলিয়াস, তাকে যে ব্যানিশ করেছি, নিশ্চয়ই তার পিছনে কোনো গ্রাউন্ড আছে। সে একটা সিকিউরিটি থ্রেট ফর রোমান নেশন। তাকে যদি আমি ব্যাক করাই তাহলে কি হবে? সে থ্রেটটা আবার কি হবে? রেস্টোর হয়ে যাবে। অতএব আমি কোনো কন্ডিশনে আমার মাইন্ডসেট চেঞ্জ করতে পারবো না, তোমার ভাইকে আমি ব্যাক করতে পারবো না, তুমি আমাকে রিকোয়েস্ট করো না। ওকে, Caesar tells him that base spaniel fawning will do nothing to change his mind about the situation. সে যে কারণে ব্যানিশমেন্টটাকে জারি করেছিল, সে সিচুয়েশনটা সে রিভাইভ করতে চায় না, কারণ তার ভাই একটা ন্যাশনাল থ্রেট। ব্রুটাস অ্যান্ড ক্যাসিয়াস নীল টু। ব্রুটাস এবং ক্যাসিয়াস, তোমরা তো জানোই ব্রুটাস অনেকটা সিনিয়র এবং সিজারের বন্ধু, কিন্তু ব্রুটাস আর ক্যাসিয়াস কিং এর সামনে হাঁটু গেড়ে বসছেন। কেন? তাকে রয়্যাল ডিগনিটি দেবার জন্য, একটা রয়্যাল স্যালিউটেশন তোমরা বলতে পারো, মাথা নিচু করে হাঁটু গেড়ে বসা। Caesar tells them all that is constant as the North Star. সিজার তাদেরকে একটা কথাই বলছেন যে দেখো, তোমরা আমার কাছে হাঁটু গেড়ে বসলে, মেবি তোমরা মেটেলাস শিম্বারকে সাপোর্ট করছো যাতে আমি পাবলিয়াসকে একটু মার্সি দেখাই এবং সিচুয়েশনটাকে চেঞ্জ করে তাকে ব্যাক করে আনি, কিন্তু অ্যাকচুয়ালি করে লাভ নেই। ব্রুটাসকেও বলছে, ক্যাসিয়াসকেও বলছে, কাসকাকেও বলছে যে আমি মেটেলাস শিম্বারকে সাপোর্ট করতে পারছি না, আমি পাবলিয়াসকে আনতে পারবো না, তোমরা হাঁটু গেড়ে যতই বসো
আমি কিন্তু এই সিচুয়েশনটাকে রিভাইভ করব না। কেন করব না? বিকজ দ্য ওয়েলফেয়ার ফর অল কনসার্নড। সেই কারণে কিং হিসেবে আমার একটা ন্যাশনাল রেসপন্সিবিলিটি আছে এবং তার এগেনস্টে আমি যেতে পারবো না, সেটার খিলাফ করতে পারবো না। ওকে, আমি নর্থ স্টারের মতো কনফিডেন্ট। নর্থ স্টার যেমন আনমুভেবল, আনচেঞ্জিং, আমিও তেমনটাই। আমি যে ডিসিশনটা নিয়েছি দ্যাট ইজ ফুল অ্যান্ড ফাইনাল। আমি এখান থেকে পড়তে পারবো না। অ্যান্ড শিম্বার উইল রিমেন ব্যানিশড। পাবলিক শিম্বারকে কিন্তু ব্যানিশডই থাকতে দেব, অর্থাৎ তাকে তার ব্যানিশমেন্টটা আমি লিফট করব না। ওকে, দ্য রেস্ট অফ দ্য কনস্পাইরেটার্স নীল। যত কনস্পাইরেটাররা ছিল সিজারের আশেপাশে তারা সবাই হাঁটু গেড়ে বসলো, হাঁটু গেড়ে বসলো, তাকে রয়্যাল ডিগনিটি জানালো। ওকে, and Casca strikes first. Casca was the first conspirator to strike hard on Caesar. সিজারকে প্রথম কাসকা স্ট্রাইক করেছিল। দেখো এই জায়গাটা আমি কিন্তু আন্ডারলাইন করে রেখেছি। কেন বলতো? অনেকে ভুল কথা বলে। অনেকে বলে ক্যাসিয়াস মেরেছিল প্রথমে, অনেকে বলেছে না মেয়েটাদের শিম্বার মেরেছে। আমি শুনেছি এই কথাবার্তাগুলো। বেসিক্যালি কাসকা প্রথম স্ট্রাইকটা করেছিল, তারপরে যত কনস্পাইরেটর ছিল সিরিয়ালি করেছিল। ফাইনালি করেছিলেন the most unexpected friend of Caesar. He was nonetheless none other than Brutus. Then the race stabbed him. Finally Brutus, Caesar uttered. Finally Brutus স্ট্যাপ করেছিলেন। সিজার যখন দেখলো ব্রুটাস তাকে স্ট্যাপ করলো, সিজার কতটা স্ট্যামিনা হোল্ডার মানুষ তোমরা ভেবে দেখো। এত কনস্পাইরেটর স্ট্যাবিং করা সত্ত্বেও সে দাঁড়িয়েছিল, কিন্তু ফাইনালি যখন ব্রুটাস তাকে স্ট্যাপ করলো তখন সে একটা কথা বলল, ইট টু ব্রুটাস। এটা কিন্তু একটা রোমান ল্যাঙ্গুয়েজ, রোমান ভাষা। এর মানেটা কি? ইট মানে ইউ, টি ইউ মানে টু, টি ডাবল ও, ব্রুট মানে ব্রুটাস, ইউ টু ব্রুট মানে ইউ টু ব্রুটাস। ব্রুটাস তুমিও এটা করতে পারলে। আকাশ থেকে সে পড়েছে। কনস্পাইরেটর, তার এগেনস্টে যে কনস্পিরেসি চলছে সেটা সিজার জানতেন না। এতজন শত্রুতা রয়েছে ফ্রেন্ড সার্কেলে সেটাও সিজার জানতেন না। যখন কাসকা বিগিন করলো স্ট্রাইকিং অর স্ট্যাবিং তখন সে অবাক হচ্ছিল, কিন্তু সে অন্ধের মতো বিশ্বাস করতো ব্রুটাসকে। আর ব্রুটাস যখন তাকে স্ট্যাব করলো সে বলল, ব্রুটাস তুমিও পারলে আমাকে স্ট্যাব করতে। এই কথা বলি সে লুটিয়ে পড়লো মাটিতে, তার মৃত্যু ঘটলো। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি সিন 1 কিন্তু শেষ নয়। এইটুকু পার্টের একটু অ্যানালিসিস আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। ওকে, the chaos outside the Capitol continues to build tension. সেনেট হাউসের বাইরে প্রচুর জনতার ভিড়, লাখ লাখ রোমান্স। তাদের যে প্রাণের লিডার জুলিয়াস সিজার, তার করোনেশন প্রোগ্রাম হবে, ডেফিনেটলি তাদের চোখের সামনে নয়, ওটা সেনেট হাউসের ভেতরে চলছে। তো তাদের প্রাণের লিডারকে কিং হিসেবে দেখার জন্য লাখ লাখ রোমান্স, র্যাঙ্কস অ্যান্ড ফাইলস সবাই রয়্যাল স্ট্রিটে ভিড় করে দাঁড়ানো। যে করোনেশনের পরে যখন সে আর কিংশিপ পাবে তখন তাকে একটা ক্রাউন করা হবে, মুকুট পরানো হবে, সেটা পরে সে বাইরে বেরিয়ে পাবলিককে অ্যাড্রেস করবে। সেই দৃশ্য দেখার জন্য লাখ লাখ লোক দাঁড়ানো, আর প্রচুর লোকের সমাগম, মানে প্রচুর কথাবার্তা, প্রচুর শোরগোল, তাই তো? তো ক্যাপিটাল হাউসের বাইরে এই যে লাখ লাখ রোমান্স দাঁড়ানো রয়েছে, এটা কনফিউশন তৈরি হচ্ছে। এর ফলে একটা টেনশন বাড়ছে। কাদের মধ্যে বাড়ছে? ভেতরে যে কনস্পাইরেটররা রয়েছে তাদের মধ্যে। কেন বলতো?
তাদের একমাত্র লিডার ছিলেন সিজার, যাকে তারা মেরে ফেলবে আজ। সেটা পাবলিক জানে না। পাবলিক যখন জানবে তাদের রিয়াকশন কি হবে, এই কথা ভেবেই তারা টেন্সড। বুঝে গেল? Caesar's words sound triumphant, Caesar bold in his voice. কেন? Caesar তো কনফিডেন্ট about his coronation and kingship. সে তো জানে না তার এগেনস্টে কনস্পিরেসি চলছে, তাই না? তাই জন্য সে অনেক বেশি বোল্ড in his tone, in his voice. As if the soothsayer has been proven wrong. Soothsayer on the way to Senate or Capitol তাকে বলেছিল যে স্যার আপনি যাবেন না, কারণ ইদেশ অফ মার্চ কিন্তু আপনার লাইফে শেষ হবে না কোনোদিন, এটাই আপনার জীবনের লাস্ট ডেট। এরপরে কিন্তু কোনো ডেট নেই আপনার লাইফে, অতএব আপনি যাবেন না, ওখানে আপনার মৃত্যু ঘটতে পারে। জাস্ট বিফোর দ্য করোনেশন সিজারের ভয়েস অনেক বেশি বোল্ড। কেন? কারণ সে ভাগ্যকে বিলিভ করে না, ভাগ্যকে মানে না। বুঝতে পেরেছ? ভাগ্য মানে না। ও বলছে যে সুটসিয়ার যে প্রেডিকশনটা দিয়েছে যে আজকে আমার মৃত্যু ঘটবে, কই আমি তো মরিনি, আমি তো সশরীরে ভালোই আছি, আমার করোনেশন হয়ে যাবে, কিং হয়ে যাব, আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে, বাইরে জনতা রয়েছে, 100% সাপোর্ট আছে আমার সাথে তাদের। অতএব সুটসিয়ারের যে প্রেডিকশন সেটা তো রং হতে চলেছে, তাই না? বাট the soothsayer gives a more ambiguous response, suggesting that fate might yet prevail. সেই সেনেট হাউসের ভেতরে সুটসিয়ার নিজে প্রেজেন্ট ছিলেন, মজুদ ছিলেন। তিনি বলছেন স্যার এইটুকু হলেও কিন্তু ভাগ্যকে বিশ্বাস করা উচিত, কারণ ভাগ্য, আমরা বলি না যে কি বলি ওটাকে আমরা, যে চোরের একদিন, সরি ঠিক মনে পড়ছে না আমার ওই জায়গাটা, কেটে দিই, হচ্ছে না এটা, মা বোধহয় পারবো না করতে আমি। দেখো এটাকে আমরা যেটাকে বলি যে ওস্তাদের মার শেষ রাতে, ওস্তাদের মার শেষ রাতে মানে কি, দিনটা তো শেষ হয়নি এখনো, ফেট যে ভাগ্য সেটা রোল প্লে করবে টাইমলি, তাই না? অতএব বিপদ কিন্তু কেটে যায়নি, বিপদ অ্যাওয়েট করছে আপনার জন্যে। ওকে, ironically Caesar's seemingly noble refusal to prioritize his own welfare over that of others helps seal his fate. দেখো সিজার এখানে একটা বিষয় বলছেন, সিজার বলছেন দেখো আমি কিং হব, আমার একটা ড্রিম আছে যেটা ফুলফিল হতে চলেছে, এবার আমি প্রায়োরিটি দেব কোন জিনিসটাকে, মাই ওন ওয়েলফেয়ার দেন দ্য আদার্স। এবার দেখো বিষয়টা আমি তোমাদেরকে একটু বলি, এটা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। ধরো আমি কাউকে জিজ্ঞাসা করলাম যে তুমি যদি অমুক পজিশনে থাকতে তাহলে তুমি প্রথমে কার কথা ভাবতে, সে আমাকে বললো কেন, আমি নিজে এবং আমার ফ্যামিলির কথা ভাবতাম। আমি তখন মনে করলাম ভদ্রলোক বোধহয় স্বার্থপর। বিষয়টি কি তাই? সে কিং হবে, সে যদি নিজের ওয়েলফেয়ারের কথা না ভাবে, নিজের যে ওয়াইফ তার নাম হচ্ছে ক্যালপার্নিয়া, তার কথা যদি সে না ভাবে, তাহলে কিং হয়ে তার লাভ কি? কিং সে হয়েছে প্রচুর ফেসিলিটিস পাবে, প্রচুর লাক্সারিয়েন্ট লাইফ সে লিড করবে, এই কারণে কিন্তু নয়। সে দেশের সেবা করবে, জনগণের সেবা করবে, এই কারণে সে কিংশিপ নিতে চায়, ঠিক কিনা? কিন্তু দেখো এই যে কথাটা সে বললো যে আমি নিজের ওয়েলফেয়ারের কথা আগে ভাববো, দেন আমি পাবলিকের কথা ভাববো, এটা যে খুব খারাপ বিষয় বা খারাপ কথা সেটা কিন্তু নয়, কিন্তু ব্রুটাসের মিনিংটা নিয়েছে উল্টো ভাবে। কিরকম,
The various conspirators get into position. তারপরে পরেই ওরা একেবারে ড্যাম শিওর হয়ে যায় যে সিজার তাদের কাছে একটা থ্রেট। যদি সিজার পাওয়ারে আসে দুটো জিনিস হবে, নাম্বার ওয়ান অটোক্রেসি চালু হবে, নাম্বার টু প্রত্যেকটা রোমান সার্ভেন্ট হয়ে যাবে। আর এরকম লাইফ অফ ইনসার্ভিটিউড কেউ তো চায় না, কেউ তো সার্ভেন্ট হিসেবে বাঁচতে চায় না। দ্যাটস ওয়াই কি করতে হবে, সিজারকে পদ থেকে সরিয়ে দিতে হবে। সবাই নিজের পজিশন নিচ্ছে। The several moving parts as well as the possibility that the plot has been discovered and could yet be undermined adds to the dramatic tension and suggests that human action might be an even more important factor than fate. দেখো, ভাগ্যে সিজারে রয়েছে 15th of মার্চে মৃত্যু, এটা কেউ খণ্ডন করতে পারবে না, নো ওয়ান ক্যান রিফিউট দিস। কিন্তু বিষয় সেটা নয়, বিষয় হচ্ছে এখানে যে রোল অফ দ্য কনস্পাইরেটর্স, এটা কিন্তু মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য রোল অফ ফেট। ফেটের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ওরা যে কনস্পাইরেটর যতজন ছিলেন ওখানে, দে ওয়ার স্টাক টু দেয়ার ওন প্রিন্সিপল যে আজকেই সিজারকে মারতে হবে, অন টাইম মারতে হবে, নচেত ইট উইল বি টু লেট। এবং সেটা সিজারের ভাগ্য থেকে অনেক অনেক বেশি ক্রুশিয়াল ছিল, অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, সেই কথাটা এখানে বলা হচ্ছে। Caesar represents himself as immovable, which brings out his arrogance but also sets up a sharp contrast with Brutus's belief that Caesar is changeable and bound to become tyrannical, which was his entire justification for killing Caesar. সবাই পিটিশন দাখিল করছে, অনেকে রিকোয়েস্ট করছে, অনেকে নীল করছে, তার সামনে হাঁটু গেড়ে বসছে। সিজার কিন্তু আনমুভিং টু হিজ প্রিন্সিপল। তখন সবাই ড্যাম শিওর হচ্ছে যে সিজার একজন ইয়ং টাইরান্ট হিসেবে কিন্তু অ্যাপিয়ার হতে চলেছে ইন দ্য পলিটিক্যাল স্কাই অফ রোম। আর সিজারের সেখানে থাকার কোনো অধিকার নেই, বিকজ দে ওয়ান্টেড ডেমোক্রেসি নট অটোক্রেসি। সেই কারণে তারা কি করে, তারা সিজারকে কিল করার কথা ভাবে, যেটা প্রিভিয়াস প্ল্যানিং ছিল। আরো বেশি শিওর হয়ে যায় সিজারের এই কথা শুনে যে প্রথমে কিং হয়ে আমি নিজেকে দেখব, দেন আমি বাকিদের দেখব। এটা কিন্তু খুব একটা অন্যায় নয়, তোমরা বিষয়টা ভেবে দেখো। কিন্তু এর উল্টো মানে বার করে ফেলেছিল ব্রুটাস অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস। যাই হোক, when Caesar sees his friend Brutus joining the attack, he seems to give up any resistance, shocked by the betrayal. কাসকা শুরু করেছে, উদ্বোধন করেছে কাসকা, স্ট্যাবিং করা। দেন ওয়ান আফটার অ্যানাদার যত কনস্পাইরেটর রয়েছে একের পর এক তারা স্ট্যাবিং চালিয়ে গিয়েছে। অ্যান্ড ফাইনালি ব্রুটাস করেছে। আর ব্রুটাসের অ্যাটাকটা ছিল মাচ মোর শকিং টু সিজার দ্যান দ্য আদার্স। ব্রুটাসের স্ট্রাইকটা, স্ট্যাবিংটা সিজারের মৃত্যুর প্রধান কারণ হিসেবে আমরা ধরব। বিকজ তোমরা যদি কেউ বলো যে কিভাবে সিজার মারা গিয়েছিলেন, হাউ ডিড সিজার ডাই, তখন আমি একটা কথা বলবো, by the stabbing of the conspirators. এটা তোমরা সবাই জানো। অ্যাকচুয়ালি ওর হার্ট ব্রেক হয়ে গিয়েছিল বিকজ অফ ব্রুটাসের বিট্রেয়াল, এবং সেই কারণে চিফলি তার মৃত্যু ঘটেছিল। Though Brutus's justification for the killing was coldly logical, যদি ব্রুটাসকে জিজ্ঞাসা করা হয়, করাও হয়েছিল ইনফ্যাক্ট, যে কেন তুমি সিজারকে মারলে, ব্রুটাস যে লজিকটা দেখিয়েছিল ফর দ্য কজ অফ দ্য এভরি রোমান, এটা কিন্তু বলা হয়েছে কোল্ডলি লজিক্যাল, অর্থাৎ খুব যে একটা সাপোর্টেবল তা কিন্তু নয়, কারণ অনেকেই ব্রুটাসকে কিন্তু বিলিভ করতে পারেননি। The effects are felt as unavoidably personal. পার্সোনাল ফর ব্রুটাস। ব্রুটাস যে রিজনটা ওখানে প্রেজেন্ট করেছিল সেটা কমপ্লিটলি পার্সোনাল ছিল। ওটা কিন্তু
সবার জন্য নয়, নট ফর এভরি গুড, নট ফর অল। The conspirators proclaim liberty from tyranny as the capital descends into a panic. বিষয়টা কিরকম দেখো, কনস্পাইরেটরস মানে হচ্ছে কুচক্রী, যারা সিজারকে প্ল্যান করে মেরেছিল। তারা দাবি করছে লিবার্টি। কোথা থেকে লিবার্টি দাবি করছে? টাইরানি মানে হচ্ছে অত্যাচার। অত্যাচারটা কিরকম? অত্যাচারটা হচ্ছে একটা অ্যাজাম্পশন ওদের। বিষয়টা হচ্ছে সিজার যদি কিং হতেন তাহলে নাকি একটা অটোক্রেসি চালু হতো এবং সমস্ত রোমান্স তারা সবাই স্লেভ অর সার্ভেন্টে পরিণত হতো। তো এটা ছিল একটা অ্যাজাম্পশন, ওকে। সেটাকে বেস করে সেখান থেকে তারা একটা লিবার্টি দাবি করছে অ্যাজ দ্য ক্যাপিটল ডিসেন্ডস ইনটু আ প্যানিক। ক্যাপিটল মানে সেনেট হাউস, সেনেট হাউসের মধ্যে সিজারের মৃত্যু ঘটেছে একটু আগেই, আর বাকি যে সেনেটার্সরা ছিলেন রাদার দ্যান অর এক্সেপ্ট দ্য কনস্পাইরেটর্স, তারা সবাই খুবই প্যানিকড, খুব ভয় পেয়ে গিয়েছে। They sent Publius to reassure the people that no harm will befall anyone else. Publiusকে সে কনস্পাইরেটররা কি করছে, সেনেট হাউসের বাইরে পাঠিয়েছে, যেখানে there was a throng gathered in expectation of Caesar's crowning and coronation. Is it? তো পাবলিয়াসকে পাঠানো হয়েছে বাইরে পিপলদের অ্যাসিওর করার জন্য। অর্থাৎ এক কথায় তোমরা বলতে পারো পিপলদেরকে সান্ত্বনা দেওয়ার, কনসোল করার, অর অ্যাসিওর করা, আশ্বাস দেওয়া যে ভিতরে সবকিছু ঠিকঠাক আছে, পিসফুল আছে এবং তারা যাতে অ্যাজিটেটেড না হন, কোনোভাবে এক্সাইটেড না হয়ে পড়েন। Brutus suggests that the conspirators bathe their hands and weapons in Caesar's blood and work through the marketplace proclaiming peace, freedom and liberty. According to the suggestion of Brutus, Brutus কি করছে, যত কনস্পাইরেটরসরা রয়েছে তাদেরকে দুটো পরামর্শ দিচ্ছেন। নাম্বার ওয়ান, তারা তাদের হাত সিজারের ব্লাডে যাতে ধুয়ে নেয়, অ্যান্ড তাদের যে ওয়েপন্স গুলো রয়েছে, যে ওয়েপনগুলো, ড্যাগার্স গুলো, শোর্ড গুলো দিয়ে মারা হয়েছিল সিজারকে, সেগুলো যাতে তার ব্লাডেই ধুয়ে নেওয়া হয়। তারপরে ওরা মার্কেট প্লেসে যাবে। মার্কেট প্লেস হচ্ছে একটা কি বলবো, একটা হাব অফ দ্য কমনার্স। হাব মানে সেন্টার, যেখানে কমন পিপলরা গ্যাদার হয় বা বিজনেস ট্রানজাকশনে যান। সেখানে গিয়ে তারা পিস, ফ্রিডম অ্যান্ড লিবার্টি প্রচার করছে, ঘোষণা করছে যে তাদের দেশ মুক্ত, তাদের নেশন এখন মুক্ত এবং তাদের দেশে লিবার্টি, পিস অ্যান্ড সলিডারিটি এটা সেটেল হবে। As they wash themselves with blood, Cassius remarks that this lofty sin will be replayed many times in the future. এবার যখন তারা ওয়েপন্স এবং হাত ওয়াশ করছে সিজারের ব্লাডে, তখন ক্যাসিয়াস একটা কমেন্ট পাস করছেন। কমেন্টটা কি? এই সিনটাকে বলা হয়েছে লফটি সিন। What does the phrase lofty scene stand for? লফটি সিন কথার মানেটা হচ্ছে তোমরা বলতে পারো একটা ভীষণই ভালো দৃশ্য। অ্যাকচুয়ালি লফটি মানে হচ্ছে যার একটা গ্রেট হাইট আছে। অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে স্টেচার। স্টেচার মানে মোরাল হাইট, অর্থাৎ হিস্টোরিক্যালি সিগনিফিকেন্ট একটা ঘটনা, দৃশ্য, এটা যাতে ফিউচারেও রিপিট হয়। অর্থাৎ রোমের যে লিবার্টি, রোমের যে পিসফুলনেস, রোমের যে সলিডারিটি অর ইউনিটি, এগুলো যাতে অক্ষুণ্ণ থাকে, ইনট্যাক্ট থাকে, সে ব্যাপারে ক্যাসিয়াস কিন্তু অ্যাসিওর করছে বাকি সকলকে।
Antony's servant enters with a passionately worded appeal, saying that Antony will support Brutus if he is allowed to safely approach and be given a satisfactory explanation for Caesar's death. দেখো, অ্যান্টনির একজন সার্ভেন্ট মার্ক অ্যান্টনি, তোমরা বুঝতেই পারছো, দ্য মোস্ট ক্লোজেস্ট অ্যাসোসিয়েট অফ মিস্টার সিজার, ডিজিজড সিজার। তো তার একজন সার্ভেন্ট এন্ট্রি নিচ্ছে স্টেজে এবং সে খুব বিনীতভাবে নিবেদন করছে যে মার্ক অ্যান্টনি ব্রুটাসকে সাপোর্ট করবে অন কন্ডিশন অফ টু ওয়েজ, দুটো ব্যাপারে। নাম্বার ওয়ান, কিরকম? if he is allowed to safely approach, সে পাবলিকের সামনে সেফলি দাঁড়াবে, গিয়ে পাবলিককে অ্যাড্রেস করতে পারবে, এরকম সুযোগ তাকে দিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা কি, সিজারের মৃত্যুটা কতটা স্যাটিসফ্যাক্টরি, কতটা লজিক্যাল, তাকে এক্সপ্লেন করে দিতে হবে। যদি তাকে স্যাটিসফাই করা যায়, ব্রুটাস যদি পারেন, তবেই কিন্তু মার্ক অ্যান্টনি তার সাথে ফ্রেন্ডলি আচরণ করবেন বা মিশবেন। ব্রুটাস রেডিলি গ্র্যান্টস দিস। ব্রুটাস তার যে ফ্রেন্ডশিপ অফার সেটা কিন্তু রেডিলি গ্র্যান্ট করছেন, মেনে নিচ্ছেন। Although Cassius doesn't entirely trust Antony, দেখো, চোরের মন পুলিশ পুলিশ, আমরা একটা কথা বলি, বিষয়টা কিন্তু এখানেও সত্য। ক্যাসিয়াস, ওয়ান অফ দ্য কনস্পাইরেটর্স, এবং যে ভীষণই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল ইন দ্য কনস্পিরেসি, তিনি মার্ক অ্যান্টনিকে কিন্তু ট্রাস্ট করতে পারছেন না। উনি ভাবছেন মার্ক অ্যান্টনি যদি কোনোভাবে তাদের সাথে বিট্রে করে, যদি ইস্যু অফ বিট্রেয়াল হয়ে থাকে, তাহলে তারা কিন্তু ইমিডিয়েটলি ধরা পড়ে যাবে এবং সেটা সেনেট হাউসে কেসটা হয়তো পরে আসবে। তার আগে ডিসিশন কিন্তু পাবলিক নেবে যে তাদের ফিউচার কি হবে, ইদার দে উইল লিভ অর দে উইল বি পানিশড। ঠিক আছে? মার্ক অ্যান্টনি এন্টার্স অ্যান্ড ইজ মুভড বাই দ্য সাইট অফ সিজার্স বডি। মার্ক অ্যান্টনি সিজারের মৃত্যুর সময় সেনেট হাউসে প্রেজেন্ট ছিলেন না। ইভেন সেনেটে গিয়ে তার যে মৃত্যু হয়েছে বা তার বিরুদ্ধে একটা এত বড় একটা কনস্পিরেসি চলছে, সেটা কিন্তু মার্ক অ্যান্টনি ওয়াজ নট অ্যাওয়্যার অফ দিস। তো মার্ক অ্যান্টনি যখন সেনেট হাউসে ঢুকলেন, তার সার্ভেন্টকে প্রথমে পাঠালেন, দেন উনি অ্যাসিউরেন্স পেলেন যে ব্রুটাস সমস্তভাবে কোঅপারেট করতে রাজি মার্ক অ্যান্টনির সাথে, কারণ ব্রুটাসের প্রয়োজন মার্ক অ্যান্টনির অ্যাসিস্ট্যান্স, অ্যাকম্প্যানিমেন্ট, বিকজ এত বড় লার্জ ক্রাউড, লাখ লাখ লোক, রোমান্স, তাদেরকে কন্ট্রোল করা তার একের পক্ষে কখনোই সম্ভবপর নয়। মার্ক অ্যান্টনি যদি হেল্প না করে, মার্ক অ্যান্টনি ওয়াজ দ্য ক্লোজেস্ট অ্যাসোসিয়েট অফ জুলিয়াস সিজার। জুলিয়াস সিজারের মৃত্যুটা মার্ক অ্যান্টনি যদি লজিক্যালি এক্সপ্লেন না করে পাবলিকলি, তাহলে পাবলিক কিন্তু কখনোই তাকে স্পেয়ার করবে না। এই কারণে তোমরা বলতে পারো ভয় থেকেই ব্রুটাস বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন মার্ক অ্যান্টনির দিকে। মার্ক অ্যান্টনি স্টেজে উঠলেন এবং সিজারের বডি দেখে তিনি মুভড হয়ে গেলেন। মুভড মানে কি? উনি ভীষণ শকড হলেন। সিজার হচ্ছে তার প্রাণের বন্ধু, ক্লোজ টু হার্ট ফ্রেন্ড। এবার তার মৃত্যু এবং ওরকম একটা ভাবে মৃত্যু, সেটা কোয়াইট আনএক্সপেক্টেড। He tells the conspirators that if they intend his death, there is no better moment than now at the sight of Caesar's body, Caesar's death. তখন তিনি ডিক্লেয়ার করছেন মার্ক অ্যান্টনি এতটাই মুভড, he went beyond his control. তখন তিনি বলছেন যে তার সিজারের মৃত্যু দেখার থেকে বা তার আগে যদি পার্সোনালি তার মৃত্যু ঘটে যেত, হয়তো তিনি নিজেকে ভীষণ লাকি বোধ করতেন, লাকি মানতেন, কারণ সিজারের মৃত্যু তার হার্ট রেন্ডার করেছে, স্পিয়ার করে দিয়েছে, ভেদ করেছে হার্ট।
He tells the conspirators that if they intend his death, there is no better moment than now at the sight of Caesar's body. Brutus replies that they desire no such thing, and that if Antony could see their hurts, he would know that they have acted out of pity for Rome in general, and that they receive him with love. তখন কনস্পাইরেটররা তাকে ফার্দার অ্যাসিওর করছেন এই বলে যে সিজারের মৃত্যুটা তাদের কাছেও কিন্তু কোয়াইট হার্ট রেন্ডারিং, ভীষণ শকিং, কিন্তু তাদের কাছে দ্য ওয়েলবিং অফ রোম ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান পার্সোনাল ফ্রেন্ডশিপ। সিজারের মৃত্যুটা তাদের কাছে খুবই শকিং, খুবই শোকের, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে যে কমন গুড ফর এভরি পার্সন ইন রোম। He adds that they will explain their reasoning to Antony after they have appeased the fearful crowd. তখন ব্রুটাস মার্ক অ্যান্টনিকে অ্যাসিওর করে একটা কথা বলছেন যে দেখো, তুমি যে স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশন চেয়েছিলে টু রিজন আউট দ্য ডেথ অফ জুলিয়াস সিজার, সেটা আমরা ডেফিনেটলি তোমাকে জানাবো যে কেন লজিক্যালি আমরা সিজারকে মেরেছি, কিন্তু বিফোর ডুইং দিস আমাদের বাইরে বেরোতে হবে, কারণ পিপল ক্রাউড, যেগুলোকে আমরা বলতে পারি অ্যাজিটেটেড মব, আর গোয়িং বিয়ন্ড দেয়ার কন্ট্রোল। তারা হয়তো একটু পরে আর তাদেরকে আমরা সামলাতে পারবো না, অতএব তাদেরকে আগে গিয়ে আমরা অ্যাসিওর করি যে এভরিথিং ইজ অল রাইট, যা কিছু ছিল বিপদ সেটা কেটে গিয়েছে, আর বিপদ এখানে কি ছিল, জুলিয়াস সিজার। অবশ্যই লজিক্যালি এক্সপ্লেন করতে হবে পাবলিকলি কেন সে বিপদ ছিল। যদি পাবলিককে আমরা অ্যাপিজ করতে পারি, শান্ত করতে পারি, তারপরে না হয় আমরা মাথা ঠান্ডা করে কোনো একটা সময় মার্ক অ্যান্টনিকে এক্সপ্লেনেশন দেব যে কোন গ্রাউন্ডে আমরা সিজারকে হত্যা করেছি। তাহলে এই যে সামারিটা, তার একটা অ্যানালিসিস পাশের ব্লকে লেখা রয়েছে, দেখো। The killer's proclamations of liberty are ironically unpersuasive, as it is not made clear from what exactly they have liberated the people. দেখো, আমরা যদি ক্রিটিক্যালি অ্যানালাইজ করি এই পোর্শনটুকু, তাহলে আমরা এরকম একটা জিস্ট বার করতে পারি। জিস্টটা কিরকম? কিলার্স মানে কনস্পাইরেটর্স, তারা যে ঘোষণা করছে লিবার্টির, পিস, লিবার্টি, সলিডারিটি, ইউনিটি, হোয়াট এভার, আর আইরনিক্যালি আনপারসুয়েসিভ। এগুলো না খুব একটা কম্প্রোমাইজিং নয়, খুব একটা কনভিন্সিং নয়। এগুলো শুনে আমরা যে প্রচন্ড কনভিন্সড হচ্ছি যে ওরাই ঠিক আমরা ভুল, এমনটা কিন্তু নয়। ওকে, as it is not made clear from what exactly they have liberated the people, তারা কিন্তু একটা জিনিস এখনো ক্ল্যারিফাই করতে পারেনি, ফেলিয়ার হয়েছে, যে তারা কমন পিপলদের অ্যাকচুয়ালি কিসের হাত থেকে রক্ষা করেছে বা মুক্তি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। The literal bloodbath also contrasts grimly with the celebratory tone of Caesar's last public appearance. দেখো, একটা বিষয় বলি, বিষয়টা হলো জুলিয়াস সিজারকে মার্কেট প্লেসে 3 বার ক্রাউন অফার করা হয়েছিল, 3 বারই কিন্তু সিজার সেটাকে রিজেক্ট করেছিলেন। তোমরা হয়তো মনে করতে পারো যে ইট মাস্ট হ্যাভ আ পলিটিক্যাল এন্ড, পলিটিক্যাল পারপাস। নো নো নো, ডেফিনেটলি নট। তোমরা মনে করতে পারো যে জুলিয়াস সিজারের একটা পলিটিক্যাল পপুলারিটি প্রয়োজন ছিল অ্যামং দ্য কমন মাস অফ রোম। বিষয়টা কিন্তু তা নয়। উনি ছিলেন একজন রোমান জেনারেল এবং ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল জেনারেলস এভার বর্ন অন আর্থ। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে 3 বার ক্রাউন যখনই তিনি রিজেক্ট করে ফেলেছিলেন, তার পপুলারিটি হয়ে গিয়েছিল আকাশ ছোঁয়া, স্কাই টাচিং। এর ফলে কি হয়েছিল, তার কিংশিপ 100% কনফার্ম হয়ে গিয়েছিল ইন দ্য হার্ট অফ দ্য পিপল।
আর তোমরা সবাই জানো কিং সেই হতে পারে, কিং হওয়ার দুটো প্রসিডিওর আছে। নাম্বার ওয়ান, অ্যাকর্ডিং টু ডাইনাস্টি, ব্লাড রিলেশন, রাজার ছেলেই রাজা হয়, তার ছেলে রাজা হয়, তার ছেলে রাজা হয়, ইন দিস ওয়ে চলতে থাকে জেনারেশন আফটার জেনারেশন। আরেকটা হতে পারে কি, যার পাবলিক পপুলারিটি 100% এবং তার থেকে অনেক কম সেই দেশের রাজার, তাহলে যার পপুলারিটি আছে তার কিং হবার চান্স কিন্তু অনেক বেড়ে যায়, যেমনটা সিজারের ক্ষেত্রে হয়েছিল। তো সিজার যখন ফার্স্ট অ্যাপিয়ার করেছিলেন, পাবলিক অ্যাপিয়ারেন্স আমরা বলি, পাবলিকের সামনে উনি অ্যাপিয়ার করেছিলেন ইন দ্য মার্কেট প্লেস, তখন যে একটা ইউফোরিয়া ওয়ার্ডটা মেবি তোমরা শুনে থাকবে। ইউফোরিয়া কথার মানেটা হচ্ছে গ্যালা ডে সেলিব্রেশন। চলো এটাকে আর একটু ইজি করে বলি, সেলিব্রেশন অ্যামং কমন পিপল। তোর কমন পিপল একটা ন্যাশনাল ডে সেলিব্রেট করছে, তখন তাদের মধ্যে যে এক্সাইটমেন্ট থাকে, চিয়ারফুলনেস থাকে, দ্যাট ইজ কল্ড ইউফোরিয়া। তো একটা পাবলিক ইউফোরিয়া তৈরি হয়েছিল ইন দ্য মার্কেট প্লেস অ্যাট দ্য ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স অফ মিস্টার সিজার। আর আজকের ডেটটা ভাবো, 15th of March আজকের ডেট, সেই ডেটটাতে কি হয়েছে, সিজারের বডি মার্কেট প্লেসে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার ব্লাডে কনস্পাইরেটররা হাত ধুচ্ছে, ওয়েপন ধুচ্ছে এবং লজিক্যালি এটা এক্সপ্লেন করার চেষ্টা করছে যে সিজার কতটা থ্রেট ছিল, কতটা বড় তোমার কি বলবো টেরার ছিল একটা দেশের জন্য, রোমের জন্য। দেখো, অন দ্য বেসিস অফ কনজেকচার, অনুমানের ভিত্তিতে আমরা কোনো ডিসিশন নিতে পারি না, নিলে হয়তো সেটা সাইন্টিফিক হবে না, গেস ওয়ার্ক হয়ে যাবে। সিজার যদি কিং হতেন তাহলে কি হতো, গড নোজ। এখন কনজেকচার যে এটাই, অনুমান এটাই, ব্রুটাস হেডেড বাই ব্রুটাস অনেক সিনিয়র একজন সেনেটর, অনেক অভিজ্ঞ মানুষ, উনি হয়তো ঠিকই ভেবেছিলেন, আমরা জানি না, আমরা একটু ক্রিটিসাইজ করছি তার অ্যাকশনস গুলোকে। সেটা হচ্ছে যে তিনি অনুমান ভিত্তিক একটা ডিসিশন নিলেন যে সিজার কিং হলে পরে অটোক্রেসি চালু হবে। অটোক্রেসি মানে কি, এক নায়ক এক শাসন, ওয়ান ম্যান ওয়ান আর্মি, ওয়ান ল ওয়ান পলিটিক্স, কোনো অপোজিশন থাকবে না, উনি একাই রুল করবেন, ওনার কথাই হবে ল, দ্যাট ইজ কল অটোক্রেসি। এটাকে তোমরা হিস্ট্রিতে ডেফিনেট অনেক অটোক্র্যাটের নাম শুনে থাকবে, একটা হিটলার, এর নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে। তো যাই হোক, তো উনি কিং হলে অটোক্রেসি চালু হবে, উনি কিং হলে পাবলিকরা সার্ভেন্ট হয়ে যাবে, সার্ভিটিউড চলে আসবে, সারাদিন সারা জীবন হয়তো তারা একটা টাইরানির মধ্য দিয়ে গো থ্রু করবে। তো সেটার ভয় পেয়ে তাকে মেরে ফেলা হয়েছে। এটা কতটা যুক্তিসঙ্গত, রিজনেবল, সেটা তোমরা জাজ করবে। তোমরা বলতে স্টুডেন্টসরা, তোমরা যারা পড়াশুনো করো তারা জাজ করবে যে অনুমান ভিত্তিক কাজ কি সায়েন্টিফিক নাকি সেটা মেয়ার আ গেস ওয়ার্ক, ইউ উইল ডিসাইড। ওকে, তারপরে দেখো এখানে একটা কথা বলছে, ক্যাসিয়াস's words show that the conspirators conceive of their act as having great historical significance. ক্যাসিয়াস যেভাবে কথাবার্তা থ্রো করছেন তাতে তো মনে হচ্ছে যে সিজারের মৃত্যুটা অনেক বেশি অথেন্টিক, জেনুইন, মেবি আরো আগে হলে বেটার হতো, এবং তার মৃত্যুটার মধ্যে একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে, মানে সিগনিফিকেন্টলি সিগনিফিক্যান্ট সিজারের মৃত্যুটা অ্যাকর্ডিং টু ক্যাসিয়াস। Even before Antony appears, the contrast between his more passionate rhetoric and Brutus's cooler logic is evident. তো বুঝতে পারছো, মার্ক অ্যান্টনি স্টেজে আসার আগে ক্যাসিয়াসের কথাবার্তা অ্যান্ড ব্রুটাসের যে কুলার লজিক, অনেক ঠান্ডা মাথায় যে যুক্তি দেওয়ার বিষয়টা, এই বিষয়গুলো আপাত দৃষ্টিতে মোর অ্যাপারেন্টলি স্টুডেন্টদের মনে হতে পারে যে মেবি তারা হয়তো ঠিক ডিসিশন নিয়ে থাকবেন, এবং সেটা ডেফিনেটলি হিস্টোরিক্যালি মাচ মোর ইম্পর্টেন্ট।
কিন্তু যখনই মার্ক অ্যান্টনি চলে এলো তখন তো পাশা বদলে গেল। আর মার্ক অ্যান্টনি আমরা দেখেছি যে ফ্রেন্ডশিপের অফার পাঠিয়েছিল থ্রু হিজ সার্ভেন্ট টু ব্রুটাস। কেন পাঠিয়েছিল তোমরা মেবি একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে মার্ক অ্যান্টনি কিন্তু এখানে একটা পার্সোনাল কজ ছিল, পারপাস ছিল। সে যদি ব্রুটাসের সাথে অথবা যারা কিলার্স ছিল তাদের সাথে যদি হাত না মেলাতো তাহলে পরে কি হতে পারত, মার্ক অ্যান্টনি কিন্তু পাবলিকলি অ্যাড্রেস করতে পারতেন না। এর ফলে ব্রুটাস এবং তার যে অ্যাসোসিয়েটসরা ছিল তারা কিন্তু উইন ওভার করে যেত পাবলিকদের, ঠিক কি না? এবার দেখো এখানে কি বলছে, অ্যান্টনিস অ্যাবিলিটি টু পারসুয়েড ব্রুটাস even without being present foreshadows his future manipulation of Brutus as the play goes on. যত এই প্লেটা, ড্রামাটা, পলিটিক্যাল ট্র্যাজেডি এগোতে থাকবে তত আমরা একটা জিনিস কিন্তু খেয়াল করব। কি খেয়াল করব? ব্রুটাসের যে হোল্ড বা কনস্পাইরেটরদের যে কনফিডেন্স বা হোল্ড অন দেয়ার অ্যাকশনস সেটা কিন্তু আস্তে আস্তে লুজ আউট হয়ে যাবে, হালকা হয়ে যাবে। কেন? মার্ক অ্যান্টনি আছে যেখানে কনস্পাইরেসি কিভাবে টিকতে পারে, ঠিক না? এবার বলছে দেখো, অ্যান্টনিস অ্যাবিলিটি টু পারসুয়েড ব্রুটাস। অ্যান্টনির পার্সোনালি এতটা অ্যাবিলিটি রয়েছে যে ব্রুটাসকে পর্যন্ত সে চাকমা দিয়ে দিয়েছে, মানে চোখে ধুলো দিয়ে দিয়েছে, ব্রুটাস ধরতে পারেনি। এদিকে ব্রুটাস কিন্তু এত ইন্টেলিজেন্ট, এত বিচক্ষণ মানুষ, একজন সিনিয়র সেনেটর এবং একজন ওয়েল প্ল্যানার অব দ্য কনস্পিরেসি। মার্ক অ্যান্টনি তাকে চাকমা দিয়েছে, মানে চোখে ধুলো দিয়েছে, যেটা সে বুঝতে পারেনি এবং সেটাই হয়েছে তাদের মৃত্যুর কারণ। ইজ ইট? এবার বলছে দেখো, অ্যান্টনিস ফ্লেয়ার ফর দ্য ড্রামাটিক কামস থ্রু ইন হিজ প্যাশনেট অ্যাপিল টু দ্য কনস্পাইরেটর্স। যারা কুচক্রী তাদেরকে কত প্যাশনেটলি, কত পোলাইটলি, কত হাম্বলি মার্ক অ্যান্টনি অ্যাপিল করেছে ফর ফ্রেন্ডশিপ। এবং তার ভেতরে যে কি ইন্টেনশন আছে, মার্ক অ্যান্টনির ভেতরে রিয়েল ইন্টেনশনটা কি, সেটা কিন্তু কনস্পাইরেটররা এতটুকু বুঝতে পারেনি। যদি বুঝতে পারতো তাহলে কিন্তু তারা ব্রুটাসের সাথে আবার মেবি আলোচনা করে মার্ক অ্যান্টনিকে হারিয়ে দিত, মারতো না, সরিয়ে দিত, তার ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করতো না। ক্যাসিয়াস যদিও তাকে একটু সন্দেহ করেছিল যে হঠাৎ সিজারের মৃত্যুর পরে, এত বড় শুভাকাঙ্ক্ষী সিজারের মার্ক অ্যান্টনি মৃত্যুর পরে মার্ক অ্যান্টনি তাদের ফ্রেন্ডশিপের অফার করছে, কিন্তু নেক্সট টু ইম্পসিবল। ক্যাসিয়াস একটু সন্দেহ করলেও ব্রুটাস কিন্তু মোটেও সন্দেহ করেনি। যাই হোক, এখানে বলছে Brutus remains confident that a logical explanation will smooth over lingering mistrust and establish unity. এই যে একটা মিসট্রাস্ট পাবলিকলি তৈরি হয়েছে বা মার্ক অ্যান্টনির ভেতরে তৈরি হয়েছে, এটা ব্রুটাস মনে করছে যদি প্রপার লজিক্যাল ওয়েতে এটাকে এক্সপ্লেন করে স্যাটিসফাই করে দেওয়া যায় পাবলিককে অ্যান্ড মার্ক অ্যান্টনিকে, তাহলে কিন্তু কি হবে, তাদের ফিউচার পার্মানেন্ট হবে এবং তাদেরই সেখানে রুল এস্টাবলিশ হবে। He doesn't account for the possibility that Antony will succeed in swaying the people in a different direction. He doesn't account for the possibility that Antony will succeed in swaying the people. দেখো, ব্রুটাস প্রথমে পাবলিক অ্যাড্রেস করেছিলেন। ব্রুটাস লজিক্যালি বোঝানোর চেষ্টা করেছিলেন পাবলিকদের যে কেন সিজারকে উনি এবং তার যারা অ্যাসোসিয়েটস রয়েছেন তারা হত্যা করেছেন, এবং এটাও উনি আগে থেকেই প্রিজিউম করে রেখেছিলেন যে মার্ক অ্যান্টনি তারপরেই পাবলিককে অ্যাড্রেস করবে। আর মার্ক অ্যান্টনিকে ব্রুটাস কেন পাবলিকের সামনে দাঁড় করাতে চাইছে? অ্যাজ এ সিম্বল অফ ট্রাস্ট, যাতে পাবলিক ব্রুটাসকে বিলিভ করে যে সিজারের ক্লোজেস্ট ফ্রেন্ডও আজ ব্রুটাসের দখলে, মানে ব্রুটাসের পার্টি জয়েন করেছে। ইনফ্যাক্ট তোমরা বলতে পারো, এখানে আমরা কেউ পলিটিক্স করছি না। যাই হোক,
এন্ড বিষয়টা হচ্ছে পাবলিকের কাছে এটা একটা সিম্বল অফ ট্রাস্ট হবে যদি মার্ক অ্যান্টনি ব্রুটাসের ফরে পাবলিককে অ্যাড্রেস করে। পাবলিককে অ্যাড্রেস করবে ব্রুটাসের ফরে, এটা হচ্ছে ব্রুটাসের কাছে একটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রাম্প কার্ড বলতে পারো। তাস খেলার যে ট্রাম্প কার্ড হয়, সিম্বল অফ ট্রাস্ট, সেটা হচ্ছে মার্ক অ্যান্টনি। ওকে, তো মার্ক অ্যান্টনিকে এমনটা বিলিভ করছেন ব্রুটাস যে পাবলিককে উনি সরাতে পারবেন না বা ভুলভাল বোঝাতে পারবেন না ব্রুটাসের এগেনস্টে। এটা কিন্তু ব্রুটাসের একটা অ্যাজাম্পশন, আর তোমরা সবাই জানো অ্যাজাম্পশন কখনো সায়েন্টিফিক নয়। ইট মে ফেল, আই শুড সে ইট ফেলস। অ্যান্টনি শেক হ্যান্ডস উইথ দ্য কিলার্স। মার্ক অ্যান্টনি এসে যারা কনস্পাইরেটর্স তাদের সাথে হাত মেলাচ্ছেন, while apologizing to Caesar's spirit for making peace with his murderers। তবে উনি অ্যাপোলোজাইজ করছেন, ক্ষমা চাইছেন বা দোষ স্বীকার করছেন টু সিজার স্পিরিট, সিজারের যে আত্মা, বিদেহী আত্মা, তার কাছে তিনি ক্ষমা চাইছেন ফর মেকিং পিস উইথ হিজ মার্ডারার্স। এটা অবশ্যই মনে মনে, প্রকাশ্যে নয়, তাহলে ব্রুটাস টের পাবে বা ক্যাসিয়াস জানতে পেরে যাবে, তাহলে তার ইন্টেনশনটা ক্লিয়ার হয়ে যাবে। এবার সে মনে মনে সিজারের স্পিরিটের কাছে সে অ্যাপোলোজাইজ করছে, কি বলছে যে আমি তোমার যারা মার্ডারার্স তাদের সাথে আমি হাত মিলিয়েছি বিকজ অফ ইউ, আমি তোমার ফরেই কাজ করব। ক্যাসিয়াস interjects to ask whether they can rely on Antony as a friend। ক্যাসিয়াসে কিন্তু বারবার পোক করছে একটা থট, চিন্তা হচ্ছে তার, সেটা হচ্ছে মার্ক অ্যান্টনি কি রিয়েলি তাদের ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করছে নাকি তার অ্যানাদার কোনো পারপাস আছে। অ্যান্টনি অ্যাসিওরস দেম দ্যাট দে ক্যান। অ্যান্টনি তাদেরকে বলছে, সুনিশ্চিত করছে যে তারা তাকে ফ্রেন্ড হিসেবে মানতে পারে, রিলাই করতে পারে, ইফ ইনডিড দে ক্যান কনভিন্স হিম দ্যাট সিজার ওয়াজ ডেঞ্জারাস অ্যান্ড দাস দ্যাট হিজ ডেথ ওয়াজ জাস্টিফাইড। শুধু দুটো রিজন ওকে ক্লিয়ার করে দিতে হবে। নাম্বার ওয়ান, জুলিয়াস সিজার রোমের জন্য বা টোটাল এন্টায়ার ইটালির জন্য একজন ডেঞ্জার ছিলেন, থ্রেট ছিলেন। আর দ্বিতীয় কথা, তার মার্ডারটা কতটা লজিক্যাল হয়েছে, এগুলো তাকে একটু এক্সপ্লেন করে বুঝিয়ে দিতে হবে। Moreover, he asks if he might speak at Caesar's funeral। তাছাড়া মার্ক অ্যান্টনি পারমিশন চেয়ে নিচ্ছে ব্রুটাসের কাছে যে সিজারের যে ফিউনারেলটা হবে, অন্ত্যেষ্টিক্রিয়া হবে টাইবার রিভারে পাশে আর কি, তীরে, তো সেখানে সে যে স্পিচ রাখবে পাবলিকলি সেটা সে পারবে কিনা। ব্রুটাস গ্র্যান্টস হিজ রিকোয়েস্ট ইমিডিয়েটলি। ব্রুটাস কিন্তু সাথে সাথে তার রিকোয়েস্টটাকে গ্র্যান্ট করছে, বলছে যে হ্যাঁ ঠিক আছে, আমি প্রথমে বলবো, দেন তোমাকে বলার চান্স করে দেব। ক্যাসিয়াস টেক্স ব্রুটাস অ্যাসাইড ওয়ার্নিং হিম দ্যাট হি ডাজন্ট নো হোয়াট হি ইজ ডুইং। ক্যাসিয়াস কিন্তু বারবার তোমাদেরকে বললাম যে ওর সায়েন্টিফিক গেস ছিল, ও বুঝতে পারতো যে মার্ক অ্যান্টনির কোনো একটা আলাদা নেগেটিভ কোনো ইন্টেনশন থাকতে পারে, তার জন্য তিনি ব্রুটাসকে সাইড করে নিয়ে যাচ্ছেন, কর্নারে নিয়ে গিয়ে তাকে বলছেন যে দেখো, প্রথমে তুমি তার ইন্টেনশনটা চেক করো, অ্যাকচুয়ালি মার্ক অ্যান্টনি কি করার জন্য এখানে এসেছেন। দ্য পিপল উইল বি মুভড এগেইনস্ট দেম বাই অ্যান্টনিজ ফিউনারাল স্পিচ। এমনটা না হয় যে তোমার ভাষণ শোনার পরে মার্ক অ্যান্টনির স্পিচ শুনে পাবলিক আমাদের খিলাফ হয়ে যায়। Brutus replies that by speaking first, he will explain the reason for Caesar's death and also that Antony only speaks by permission. Thus, Antony's speech will turn out to the conspirators' advantage after all. তখন ব্রুটাস ক্যাসিয়াসকে অ্যাসিওর করছে এটা বলে যে দেখো, প্রথমে আমি বলবো, পাবলিক অ্যাড্রেসিংটা আমি চালু করব, দেন আমরা মার্ক অ্যান্টনিকে সুযোগ করে দেব, আমি প্রথমে গিয়ে পাবলিক অ্যাটেনশন আমার দিকে ড্র্যাগ করে নেব, আমি পাবলিককে কনভিন্স করে দেব, আর মার্ক অ্যান্টনি কি করবে, তার সেই যে কনভিকশনটা সেটাকে আরো বেশি মজবুত করবে এবং আমাদের পরেই যাবে টোটাল বিষয়টা, তুমি চিন্তা করো না। ক্যাসিয়াস ডাজন্ট লাইক দিস প্ল্যান। ক্যাসিয়াসের ব্রুটাসের এই প্ল্যানটা কিন্তু মোটেই পছন্দ হয়নি।
But when Brutus tells Antony that he must only praise Caesar and not blame the killers, Antony agrees. তো ব্রুটাস অ্যান্টনিকে বলছে যে দেখো, তুমি সিজারের প্রশংসা করতে পারো, কিন্তু আমরা যারা কনস্পাইরেটর কিলার, আমাদেরকে কিন্তু তুমি ব্লেম করতে পারবে না সিজারের মৃত্যুর জন্য। যেটা মার্ক অ্যান্টনি অ্যাগ্রি করলো যে ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা অ্যাগ্রি না করলে তো ব্রুটাস থেকে পারমিশন দেবে না, বিষয়টাকে বুঝতে হবে। ওকে, কি দাঁড়ালো, আফটার দ্য আদার্স লিভ, যখন সবাই চলে গেল, Antony speaks over Caesar's corpse, foretelling or prophesying that a brutal civil war will break out across whole Italy, urged on by Caesar's vengeful spirit. Sorry, যখন ব্রুটাস নেমে গেলেন পুলপিট থেকে, বা অন্যান্য কনস্পাইরেটররা যখন অ্যালং উইথ ব্রুটাস চলে গেলেন সেই জায়গা থেকে, তখন মার্ক অ্যান্টনি কিন্তু পাবলিককে কনভিন্স করে ফেললেন যে ব্রুটাস অ্যাকচুয়ালি তাদের শত্রু, আর্ক রাইভাল, আর সিজার ছিল তাদের পরম বন্ধু। এটা কিন্তু কনভিন্স করতে পেরেছিলেন বাই শোয়িং ডিফারেন্ট ফর্মুলেশনস, ইনফরমেশনস অ্যান্ড রিজনস। ওকে, এবং এটাও তিনি প্রফেসি করলেন, ফোরটেল করলেন, ভবিষ্যৎবাণী করলেন যে টোটাল ইটালি জুড়ে নাকি সামনেই একটা মস্ত সিভিল ওয়ার তৈরি হতে চলেছে। সিভিল ওয়ার মানে কি? গৃহ যুদ্ধ, ইন্টারনাল ইনসার্জেন্সি যাকে আমরা বলতে পারি। Then a servant of Octavius Caesar enters, telling Antony that Octavius is on his way to Rome. Octavius Caesar, অ্যাকচুয়ালি এই ব্যাপারটা তোমাদের একটু ক্ল্যারিফিকেশন দরকার আছে। অক্টাভিয়াস সিজার কিন্তু জুলিয়াস সিজারের অ্যাডপ্টেড ইয়ার ছিলেন। আফটার সিজার হি উইল অ্যাসেন্ড টু দ্য থ্রোন। অ্যাকচুয়ালি অক্টাভিয়াস সিজার কিন্তু জুলিয়াস সিজারের নেফিউ ছিলেন, এটা কিন্তু একটু মনে রেখো প্লিজ। অক্টাভিয়াস সিজার জুলিয়াস সিজারের নেফিউ ছিলেন। Julius Caesar and Calpurnia had been childless since their marriage. তো এই জন্য তিনি তার নেফিউকে অ্যাডপ্ট করেছিলেন অ্যাজ দ্য সাকসেসর টু দ্য থ্রোন। যাই হোক, এবার অক্টাভিয়াস সিজারের একজন সার্ভেন্ট এলো স্টেজে, এসে বলল অ্যান্ড মার্ক অ্যান্টনিকে যে সে রোমের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কারণ যে সিজার, জুলিয়াস সিজার অক্টাভিয়াস কে যিনি অ্যাডপ্ট করেছিলেন ফর নেক্সট ইয়ার টু দ্য থ্রোন, তার মৃত্যু ঘটে গিয়েছে, তার মুখাগ্নি করতে হবে। মুখাগ্নি ব্যাপারটা বুঝি তো তোমরা, মুখে আগুন দেওয়া। অ্যাকচুয়ালি জুলিয়াস সিজারকে বার্ন করা হয়েছিল অন দ্য পায়ার, চিতাতে বার্ন করা হয়েছিল অন দ্য রিভার টাইবার, মানে আই মিন অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার টাইবার। যাই হোক, তো সেই জন্য সে রোমের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মার্ক অ্যান্টনি টেলস দ্য সার্ভেন্ট দ্যাট আফটার হিজ ফিউনারাল স্পিচ they will have convinced the people on behalf of him, and only then Octavius can safely enter Rome. Body is carried off. তখন তিনি সার্ভেন্টকে বলছেন যে দেখো, আগে আমার ফিউনারাল স্পিচটা কমপ্লিট হবে, আমি যদি পাবলিককে নিজের ফরে টানতে পারি, পাবলিকের কনভিকশন যদি আমি উইন ওভার করতে পারি, তখন আমি অক্টাভিয়াসকে পারমিশন দেব যে রোমে তুমি সেফলি এন্ট্রি নিতে পারো, নট বিফোর দ্যাট। ঠিক আছে? যাই হোক, সিজারের বডি ক্যারি করা হলো, সিজারের বডি টাইবার রিভারের পাড়ে নিয়ে যাওয়া হলো ফর ক্রিমেশন। ওকে, এবার রয়েছে অ্যানালিসিস, এটুকু দেখে নি। Ever more suspicious than Brutus, Cassius questions Antony's loyalty in light of his continued outspoken devotion to Caesar. Actually, Brutus যতটা ইজিলি মার্ক অ্যান্টনিকে অ্যাকসেপ্ট করতে পেরেছিলেন অ্যাজ এ ফ্রেন্ড, ক্যাসিয়াস কিন্তু পারছিলেন না। ক্যাসিয়াস বারবার সন্দেহ করছিলেন ইন হিজ ফ্রেন্ডশিপ। এবার by contrast, Brutus readily grants Antony a public platform because he is so logic driven. Actually, ব্যাপারটা কি হলো, Brutus readily grants Antony a public platform, pulpit, যেখানে উঠে সে পাবলিককে অ্যাড্রেস করতে পারবে, সে পারমিশন ব্রুটাস তাকে দিয়েছিল, কারণ হি ইজ সো লজিক ড্রিভেন, উনি লজিক্যাল ছিলেন ভীষণ,
কুল মাইন্ডেড ছিলেন অ্যান্ড লজিক্যাল ছিলেন ব্রুটাস। ব্রুটাস ডাজন্ট কনসিডার আদার্স মোর ইমোশনাল মোটিভস। ব্রুটাস কিন্তু এটা কনসিডার করতেন না যে অন্যান্য মানুষের তার থেকে বেশি ইমোশনাল মোটিভস থাকতে পারে বলে। He therefore doesn't recognize the potential risks of this move, or indeed that a mere explanation of his reasoning will truly suffice to satisfy Mark Antony. Mark Antony কে রেডিলি বিলিভ করেছিলেন ব্রুটাস, এবং তার যে কুল মোটিভ, সে কুল মোটিভে মার্ক অ্যান্টনির যে ইন্টেনশন, রিয়েল ইন্টেনশন অফ আ স্নেক, সেটা ধরা পড়েনি সেই রাডারে, সেই কম্পাসে। ওকে, তিনি মেজার করতে পারেননি। Cassius, adept at using speech to manipulate others, is more perceptive regarding the persuasive power of Antony's passionate rhetoric. Actually ব্যাপারটা কি, মার্ক অ্যান্টনি ভীষণ প্যাশনেট মাইন্ডেড, ভীষণ পোলাইট, ভীষণ রেটোরিক ইন স্পিচ। ব্যাপারটা কি বলতো, উনি না ইজিলি মানুষের সাথে অ্যাসোসিয়েট যেমন করতে পারেন, এবং নিজের ইন্টেনশনকে চাপা দিয়ে উনি ফলসহুড এত ইজিলি তোমার সামনে শো করে দেবে, তুমি কিন্তু সেটাকে রিয়েল ভেবে নেবে। মার্ক অ্যান্টনি সেরকমই একটা অ্যাটিটিউড দেখিয়েছিলেন ব্রুটাসকে, যিনি ব্রুটাসকে মানে মার্ক অ্যান্টনি ব্রুটাসকে এইভাবেই কনভিন্স করে ফেলেছিলেন। ব্রুটাস অন দ্য আদার হ্যান্ড ইজ নেইভ। ব্রুটাস কিন্তু অনেকটাই ইনোসেন্ট মানুষ ছিলেন। হি থিংকস দ্যাট cold logic will suffice to win the common people of Rome. তিনি বললেন তার যে লিম লজিক, ইললজিক্যাল লজিক্স, সেটা দিয়ে তিনি ইমোশনাল রোমান যে পিপল তাদেরকে তিনি মোটিভেট করতে পারবেন। and he underestimates the emotional power Antony's words will have. অ্যান্টনি যে আরো বেশি ইমোশনাল, আরো গুড অ্যাক্টর ব্রুটাসের চাইতে, এবং তাই সে যে মাচ মোর পোটেনশিয়াল ইন পাওয়ার পিপলকে কনভিন্স করা তার ফরে, সেটা কিন্তু ব্রুটাস অ্যাজিউম করতে পারেননি। Octavius Caesar is Caesar's nephew and adopted heir, but he is politically inexperienced. Actually Octavius ছোট খুবই, এবং সে সিজারের নেফিউ হয়, এবং পলিটিক্যালি সে ইনএক্সপিরিয়েন্সড হবে, সেটাই স্বাভাবিক। অটোমেটিক্যালি তাহলে পলিটিক্সে বেটার কে বোঝেন? মার্ক অ্যান্টনি। তাহলে যতদিন না তার 18+ এজ হচ্ছে অক্টোভিয়াস সিজারে, ততদিন তাকে কিং হিসেবে ডিক্লেয়ার করা যাবে না। তাকে আমরা ক্রাউন প্রিন্স হিসেবে ডিক্লারেশন দিতে পারি, আর সেই সময় পর্যন্ত মার্ক অ্যান্টনি উইল বি দ্য টাইটুলার গভর্নমেন্ট। ওকে, নামকে ওয়াস্তে রাজা উনি থাকবেন, উনি অ্যাকচুয়ালি চালাবেন আর কি রোমটাকে, মানে ইটালিটাকে। Antony, on the other hand, has a perceptive read of what is at stake. He knows that Rome's future depends on whomever manages to win over the hearts of the people at Caesar's funeral. তাহলে আমরা যদি সাম আপ করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো অ্যাক্ট্রেস ইন ওয়ানটা, সেটা হচ্ছে যে টোটাল লজিকটা ডিপেন্ড করছে অ্যাট দ্য ফিউনারাল স্পিচ, যে মার্ক অ্যান্টনি কতটা লজিক্যালি, কতটা সায়েন্টিফিক্যালি কমন পিপলদেরকে তার ফরে করতে পারছেন, তার উপরে কিন্তু তার ফিউচার প্ল্যানিংটা ডিপেন্ড করছে।